আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার 27 জুলাই বিকেলে নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা থেকে সার্জিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। বিষয়টি সবার প্রকাশ্যে আসার পর রাতে হেফাজতে নেয়ার কথা স্বীকার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগ। এদিকে সম্প্রতি তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যার মধ্যে একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। আরেকটি ছবিতে সাদ্দাম হোসেনের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সার্জিস। এমন ছবি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুললেন সার্জিস। শুক্রবার 26 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন তিনি বলেন, কিছু মানুষ ছাত্রলীগের সাথে আমার সম্পৃক্ততা নিয়ে কথা বলছেন, সে বিষয়ে কিছু কথা। 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে উঠি। ঢাবির ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলের সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম, গেস্ট রুম করতে হবে। 2019 সালে ডাকসু ইলেকশনের সময় আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে ইলেকশন করি। ছাত্রলীগের প্যানেলের 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল, 6 জন স্বতন্ত্র থেকেছিল। স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, ইভেন ভিপি জিএসের চেয়েও বেশি ভোট পেয়েছিলাম। 21 হল আর FH হলে যে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। ফেসবুকে 2টা ছবি দেখেছি, একটা 2019 সালের হল ছাত্রলীগের কোনো এক প্রোগ্রামের। হলের টিভি রুমের ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে এসব শখ করে তোলা। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিলেন, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর AGS ও ঢাবির সেক্রেটারি। 2022 সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। অনেক কারণ থাকলেও প্রধান 2টি কারণ ছিল। প্রথমত, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছেই অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। যেটা আমার কাছেই অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না। সে জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলে তা পাওয়া যাবে। সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে, কিন্তু কাজ হয়নি। সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকে বেছে নিই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির আর কিছু হতে পারে না। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব, আদর্শ। সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর এত সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি। আমাকে আমার বিবেকবোধ দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখনও কিছু বলেনি। এটাই আমার রক্ত। 2024-এর কোটা আন্দোলনে আমি যুক্ত হই ঢাবি সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে যখন এটি ব্যাপক আকার ধারণ করে তখন মনে হয়েছিল এমন একটি জাতীয় আন্দোলনে অংশ নিতে পারাও সৌভাগ্যের বিষয়। দেশের ইতিহাস পরিবর্তনের এই আন্দোলনে অনেক চড়াই উতরাই পার হচ্ছি। সবকিছু ব্যাখ্যা করার সময় বা সুযোগ কোনোটিই এই মুহূর্তে নেই। আন্দোলনের প্রথম ধাক্কা আমার উপরে আসে। সমন্বয়কের দায়িত্ব পালন করার কারণে ছাত্রলীগ হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেদিন আমার হল ও বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সে বাধায় প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। পরেও সোশ্যাল মিডিয়া ট্রায়ালের শিকার হই আমি, কারণ যারা এসব করছে তারা চায় এভাবে একজন একজন করে প্রশ্নবিদ্ধ করে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার, আন্দোলনটাকে নষ্ট করে ফেলার। তাছাড়া অনেকের অনেক অসৎ উদ্দেশ্য আছে।
যেগুলোতে আমাকে বাধা মনে করলে তারা এসব প্রপাগান্ডা করে। আমি জানি আমাদের সাথে পুরো দেশের মানুষ রয়েছেন, নানা মতের, নানা দলের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের। সবার চাওয়া ব্যক্তি, দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন। আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব না, সেই আশাও করি না, সেই চেষ্টা করাও বৃথা। কিন্তু আমি এটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কি, আমার কি করা উচিত, আমার কোথায় গিয়ে থামতে হবে। এখন পর্যন্ত যা করেছি তা এই বিষয়গুলোকে সামনে রেখেই করেছি। বিবেকের সাথে বিন্দুমাত্র আপোষ করিনি। আমার সামনে আমার আন্দোলনের উদ্দেশ্য আমার দেশ, আমার দেশের মানুষ। আপনারা যারা কিছু না জেনে 2-3টা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলেছেন, আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে আপনিও তাদের মতো হবেন, তাতে সন্দেহ নেই। বরং নিজের বিবেকবোধকে কাজে লাগান, দলান্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়েই যাচাই করুন। আমি মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, অভিজ্ঞতার সীমাবদ্ধতা আছে, ভুলভ্রান্তি আছে, কিন্তু আমি নিজেকে সংশোধন করতে, ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত। হয়তো আরেকদিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচার মতো বাঁচবো। অন্যায়ের সাথে আপোষ করে নয়, আমাকে পথ দেখাবে আমার সত্য। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।